নির্বাচনের দিনে গণভোট প্রশ্ন থাকবে 4টি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি। একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জানালেন ফখরুল। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত নিতে জামায়াতের নির্বাচনের আগে গণভোটের দাবি। রাষ্ট্রপতির আদেশ জারি নিয়ে নাখোশ এনসিপি। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় 17 নভেম্বর সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রীকে জখম, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নির্দেশ আইন উপদেষ্টার। সাপ্লাই সেখান থেকে নেপালের গোল, শেষে এসে গোল খাওয়ার সেই অভ্যাস থেকে আর বেরোতে পারছে না বাংলাদেশ। এবং প্রীতি ফুটবল ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া বাংলাদেশের। নেপালের সঙ্গে 2-2 গোলের ড্র, হামজা চৌধুরীর জোড়া গোল। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। গণভোটে 4টি বিষয়ের একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে জানিয়ে তিনি বলেন, স্বাক্ষরিত সনদকে মূল ধরে বাস্তবায়নের আদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের পক্ষে দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে জাতি মহাবিপদের সম্মুখীন হবে। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন ও আগামী সংসদ নির্বাচন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। তার মতে, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি মহাবিপদে পড়বে। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ডক্টর ইউনূস আরও জানান, গণভোটের ব্যালটে 4টি বিষয়ে একটি প্রশ্ন থাকবে, যেখানে হ্যাঁ বা না ভোট দিতে হবে। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হ্যাঁ বিজয় হলে সংবিধান সংস্কারের পর সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। জুলাই জাতীয় সনদ সংবিধানে অন্তর্ভুক্তের ব্যবস্থা করা হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এসব সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার স্বাক্ষরের পর এই সংক্রান্ত আদেশ জারি করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দায়িত্ব আমরা
জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে একই দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশে স্বাক্ষর করেন। এর আগে উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবগুলোর উপর জনগণের মতামত নেওয়া হবে এই গণভোটের মাধ্যমে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। প্রধান উপদেষ্টার ভাষণে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করা হয়েছে, আর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজন করায় বিএনপি একমত হলেও ভিন্ন মত রয়েছে গণভোটে রাখা পিআর প্রসঙ্গ নিয়ে। তবে নির্বাচনের পরে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভার। সেখানে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র কার্যকর হবে না। শঙ্কা প্রকাশ করেন জাতীয় ঐক্য নিয়ে মতানৈক্য যেন আবার বাকশাল ফিরে না আসে। 270 দিনে পার্লামেন্ট কিছু করতে পারলো না, অটোমেটিক্যালি সংবিধান সংশোধিত হয়ে যাবে। এত অনাস্থা রাখবেন না জনপ্রতিনিধিদের উপরে। যাদের ঐক্যমত নেই তারাও যে একেবারে বিদ্রোহী হয়ে যাবেন এটাও কোনো আমি যুক্তিসঙ্গত কথা মনে করি না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিআর পদ্ধতি সাধারণ মানুষের কাছে বোধগম্য নয় জানিয়ে বলেন, দেশের দায়িত্ব পেলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি। এদিকে বিকেলে গুলশানের নিজ বাসায় প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছে। এ সময় রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারে না উল্লেখ করে সালাউদ্দিন প্রশ্ন রাখেন জুলাই সনদের আইনি বৈধতা নিয়েও। তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন, কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দল সমূহ স্বাক্ষর করেছেন সবাই। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, এ নিয়ে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। সংবিধান সংশোধনী করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হয়ে এই বিষয়ে কোনো ঐক্যমত্য আগে হয়নি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জাতির মধ্যে স্বস্তি এসেছে এমনটি বলা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণ কি চায় তা নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্ধারিত করা উচিত। শুক্রবার রাতে জামায়াত সমমনা 8 দলের বৈঠক শেষে কথা বলেন তিনি। এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট।
দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজপথে কর্মসূচি পালন করে আসছে জামাত সহ সমমনা 8 দল। বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। এরপর রাতে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে সমমনা 8 দল। পরে জোটের পক্ষে জামাত ইসলামের নায়েবে আমির বলেন, জনগণ কি চায় তা নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত। যদি পিআর পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতো। সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে, এটা আমরা মনে করছি। এদিকে শুক্রবার রাজধানীতে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে জামাত সহ 8 দল। তবে 5 দফা দাবিতে সারা দেশে চলবে বিক্ষোভ মিছিল। ঢাকার কর্মসূচিটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা পুনঃস্থাপন হবে, আর সারা দেশে যেটা হওয়ার কথা ছিল বিক্ষোভ সমাবেশ একই দাবিতে, সেটা অব্যাহত থাকবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারে না, নৈতিকতার প্রশ্ন রয়ে যায়। রাষ্ট্রপতি আদেশটা জারি করছেন, যেটা আমরা বলেছি যে তিনি এটা করতে পারেন না। কারণ হচ্ছে তার এটা জারি করার কোনো নৈতিক ভিত্তি নাই। কারণ তিনি আমাদের এই গণঅভ্যুত্থানের যে অভিপ্রায়, গণঅভ্যুত্থানের এই ব্যাপারটাকে তিনি ধারণ করেন না। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জরাজীর্ণ আদালতে এই দিন ধার্য করেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা জানায় প্রসিকিউশন, আর আসামি পক্ষের প্রত্যাশা খালাস পাবেন আসামিরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায়ের দিন ঘোষণা হলো। ট্রাইব্যুনাল ঘিরে নেওয়া হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির কঠোর নিরাপত্তা। জনাকীর্ণ আদালত ঘোষণা করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী 17 নভেম্বর। এ মামলায় গেল 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য জেরা, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা সংক্রান্ত ফোনালাপ, বিভিন্ন তথ্য উপাত্ত। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা, সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের, আর ঘটনার রাজসাক্ষী মামুনের ভাগ্যে কি ঘটবে তার সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। রায়ের দিন ঘোষণা ঘিরে দেশ জুড়ে তাণ্ডব শুরু করে পতিত ফ্যাসিস্টের দোসররা। তবে সহিংসতা করে বিচার বাধাগ্রস্ত করা যাবে না বলে জানান তিনি। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। আর আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, খালাস পাবেন অভিযুক্তরা। 17 তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য। আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। গেল 1 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগগুলোর মধ্যে আছে 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলা, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না,
তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? হেলিকপ্টার থেকে গুলি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা, চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর অভিযোগ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলস খান নাই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে বৃহস্পতিবার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় রাজধানী ঢাকাকে। সকাল থেকেই মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। র্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক দলও। এদিকে রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 43 নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন তামিম মাহবুব। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবিও। আমাদের প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায় আমাদের ট্রাফিক সদস্য যারা আছেন বা ট্রাফিক সার্জেন্ট বা যারা থানা ফাঁড়ি যারা আছেন, আমরা যৌথভাবে এবং ওই যে বিভিন্ন সংস্থার লোকজন মিলে আমরা এরকম চেকপোস্ট চালাচ্ছে। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের কর্মস্থল যেতে পারে এবং তাদের যে কার্যক্রম বা তাদের স্বাভাবিক যে জীবন চলে যে কার্যক্রমগুলো বাধাগ্রস্ত যাতে না হয় সেজন্য আমরা চেষ্টা করতেছি। অনলাইনে নাশকতার হুমকি, গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ নানা নাশকতার হুমকির বিপরীতে রাজধানী জুড়ে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এদিন শাহবাগ মোড়ে অবস্থান নেয় জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। এ সময় আওয়ামী লীগকে কোনোভাবে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে জানায় তারা। জনমনে ভয় সৃষ্টির জন্য, জননিরাপত্তা বিঘ্ন করার জন্য তারা যে হুমকি সৃষ্টি করেছে, আমরা জনগণকে সাহস দেওয়ার জন্য এখানে অবস্থান নিচ্ছি। দেশকে অস্থির করার জন্য আবার একটা প্রচেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্যই আমরা রাজপথে অবস্থান নিয়েছি। এদিন নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন রাজনৈতিক দল। সকাল 9টায় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। বেলা 1টার দিকে রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় সকালে রাজধানীর সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ে যানবাহন ও মানুষের চাপ। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা জানায়, রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 43 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। ফরিদপুরে 32টি পেট্রোল বোমা সদৃশ্য বোতল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এই সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে 32 বোতল পেট্রোল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। ভাঙ্গা থানার ওসি জানান, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল। নারায়ণগঞ্জের ২৫০০-এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় নারীসহ 10 জন আহত হন। বৃহস্পতিবার উপজেলার কাকাইলমোড়া এলাকায় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে উভয় পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও 3টি ককটেল বিস্ফোরণ হয়। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। জখম করা হয় বিচারকের স্ত্রীকে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, পূর্ব পরিচয় সূত্র ধরে লিমন ওই বাসায় ঢুকে। কাজী শাহেদের রিপোর্ট। গেল 6 নভেম্বর হত্যার হুমকি দেয় লিমন মিয়ার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার। তার 1 সপ্তাহ পরেই বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় তার ছেলেকে।
বৃহস্পতিবার বিকেলে ঘটে এই হত্যার ঘটনা। জানা যায় দুপুর 2:30টার দিকে লিমন নামের ওই যুবক বিচারকের ফ্ল্যাটে যান। দারোয়ানের কাছে পরিচয় দেন বিচারকের ভাই হিসেবে। এর প্রায় 30 মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মীর ডাকে ছুটে আসেন দারোয়ান ও আশেপাশের বাসিন্দারা। বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে পাওয়া যায় মৃত অবস্থায়, স্ত্রী ও লিমনকে পাওয়া যায় আহত অবস্থায়। কাজের মহিলাটা এসে আমাকে বলেছে যে ভাই উপরে যে লোকটা গেছে ওই লোকটা মারামারি করছে। তখন আমার এখানে কেউ নেই, না পারাতে আমি ওই যে গেটে তালা মারে বাইরে টানায় গেছি। তারপরে ওই যে হাসপাতাল সব লোকজন লাগে নিয়ে গেল। পরিচিত ভাবেই ঢুকেছে বাসে, ঢোকার পরে সে আপনার ধরেন নাকি তর্কাতর্কির মাধ্যমে এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে ভর্তি করা হয়েছে, তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আটক লিমনকেও ভর্তি করা হয়েছে সেখানে। তো তাৎক্ষণিকভাবে আমরা বিচারক মহোদয়ের যে সন্তান তাকে আমাদের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং বিচারক মহোদয়ের যে স্ত্রী ওনাকে আমরা গুরুতর জখমী অবস্থায় পাই। ওনাকে তাৎক্ষণিকভাবে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয়। হামলাকারী সম্ভবত তাকেও গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। জিডি থেকে জানা যায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হিসেবে গাইবান্ধার লিমন মিয়ার সঙ্গে পরিচয় তাসমিন নাহারের। এরপরই নানা অজুহাতে তাসমিনের কাছে আর্থিক সুবিধা নিতেন লিমন। এক পর্যায়ে সাহায্য দিতে অস্বীকৃতি জানানোয় দেয়া হয় হুমকি। বিকেল 5টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক, তার সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে। তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে। একটা জিডির আমরা পাইছি, কপি পাইছি, তো সেটার কারণে হইতে পারে টাকা পয়সা চাইতো। এখন আজকে মানে বিকেলবেলা আসছে, বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে। তো পরে কিছুক্ষণ পরে যখন বাসার ভিতরে শব্দ হলো তখন লোকজনে গিয়ে দেখে যে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো, উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। পুলিশ কমিশনার জানান, তদন্তে বেরিয়ে আসবে হত্যা রহস্য। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় নৃশংস হামলায় তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত এবং স্ত্রী তাসনিম নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা। বিজ্ঞপ্তিতে বিচার বিভাগের সব সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। জাতীয় ঈদগাহ এলাকায় ড্রাম থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সিআইডি এসে তার পরিচয় শনাক্ত করেন। নাম আশরাফুল, বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়। তবে এখনও হত্যার কারণ উদ্ঘাটন হয়নি। শীঘ্রই হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। জাতীয় ঈদগাহ মাঠের পাশে বৃহস্পতিবার দুপুরে দুটি নীল ড্রাম কে বা কারা রেখে যায়। বিকেল নাগাদ ড্রাম দুটি নিয়ে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ড্রাম খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো সরাতেই ভেতর থেকে মানুষের শরীরের খণ্ডিত অংশ বের হয়ে আসে। পরে সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত সহ আলামত সংগ্রহ করে। দেশের সর্বোচ্চ আদালতের পাশে এমন নৃশংস ঘটনায় হতভাগ নগরবাসী। আমরা জানি বিভিন্ন সময় কাটা লাশগুলো পাওয়া যেত আপনার নদীর ধারে, আশুলিয়া বা বিভিন্ন নীরব এলাকায়। কিন্তু এরকম একটা জমজমট এলাকার ভিতর দুটো ড্রাম রাখছে, তার মানে এই সন্ত্রাসী দক্ষ সন্ত্রাসী এবং চক্ষু সন্ত্রাসী, এটা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, কেন তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। তবে তার পরিচয় শনাক্ত হয়েছে। একটা হত্যাকাণ্ড এবং এই একটা লাশকে কয়েকটা অসংখ্য টুকরায় ভাগ করা হয়েছে, মানে কেটে ফেলা হয়েছে ফিঙ্গার থেকে। সেটা রংপুরের বদরগঞ্জের একজন ব্যক্তি। এটা দেখে আমরা একটু ওইটা ভেরিফাই করতেছি। ক্যামেরা সহ এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে সবার সাথে কথা বলতেছি। কথা বলে আমরা আসলে এটা কিভাবে আসলো, কারা নিয়ে আসলো, এটা আমরা চেষ্টা করতেছি যে এটা আমরা সব পুরো ডিটেইলস জিনিসটা উদ্ঘাটন করার জন্য। এই ঘটনার সাথে জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনার কথাও জানান তিনি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
আইন লঙ্ঘনের সাজা 1 বছর এবং 10 লাখ টাকা জরিমানার বিধান রেখে বেসামরিক বিমান চলাচল এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, আইন বাস্তবায়ন শুরু হলে এয়ার টিকিটের ভাড়া যৌক্তিক হবে, পাশাপাশি যাত্রীর অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে কাজ করবে এই আইন। উপদেষ্টা বলেন, বর্তমানে একটি এজেন্সি আরেকটি এজেন্সির কাছে বিমানের টিকিট বিক্রি করতে পারে। আইনটি বাস্তবায়ন হলে এই ব্যবস্থা আর থাকবে না। সরকার এই ধরনের আড়তদারি ব্যবস্থা বন্ধ করতে চায়। তিনি বলেন, এই দুটি অধ্যাদেশ বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশ থেকে গড়ে 1,32 লক্ষ লোক গত বছর এই দেশ থেকে গিয়েছে। তার 75 to 80% হচ্ছে আমার মধ্যপ্রাচ্যগামী লোক। আমরা যদি সিম্পল 50,000 টাকা বাড়তি টিকিটের দাম নেই, এটার ভ্যালু আসে মাসে 5,000 কোটি টাকা, বছরে 60,000 কোটি টাকা। এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই, আমরা এই জিনিসটাকে থামিয়ে দিতে চাই। 54 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 314 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে 5টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে 12টি পৃথক মামলা করে সংস্থাটি। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। নানা অনিয়ম ও সিন্ডিকেটের কারণে 2018 সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া। 2021 সালে ফের শ্রমিক নেয়ার চুক্তি করে দেশটি। তখন শ্রমিক ভিসায় দেশটিতে যেতে সর্বোচ্চ 68,540 টাকা ফি নির্ধারণ করে দেয় সরকার। এরপরেও বন্ধ হয়নি অসাধু রিক্রুটিং এজেন্সির নানা অনিয়ম। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বৃহস্পতিবার 5টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে 12টি পৃথক মামলা করে দুদক। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দি জিএমজি অ্যাসোসিয়েট লিমিটেড, কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড, ধামাসি কর্পোরেশন লিমিটেড, এই 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 314,34,72,500 টাকা। এদিন 54 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও তার বোন শাহানা হানিফ সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। মোট 54 কোটি 78 লক্ষ টাকারও বেশি অর্থ পুনঃ লেনদেন ও লেনিং এর মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ সংঘটিত করায় দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং কাঠামোগত সংস্কারে অগ্রগতি অর্জন করলেও দুর্বল রাজস্ব আয়, আর্থিক খাতের ঝুঁকি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে এখনও বড় ধরনের ম্যাক্রো ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে এসব তথ্য জানিয়েছেন IMF। সংস্থাটি মনে করছে মধ্য মেয়াদে শাসন ব্যবস্থা শক্তিশালী করা, যুব বেকারত্ব হ্রাস এবং অর্থনৈতিক বহুমুখীকরণ ত্বরান্বিত করার লক্ষ্যে ব্যাপক কাঠামোগত সংস্কার প্রয়োজন, যা বাংলাদেশের প্রবৃদ্ধি সম্ভাবনাকে বাড়াবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে। দেশের আর্থিক খাতে এখন নতুন আতঙ্ক জাল নোট। নির্বাচনকে সামনে রেখে জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। সম্প্রতি এমন কিছু সংবাদ সামনে আসায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রতিবেশী দেশ থেকে 2 লাখ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ যদি সত্যি হয়, অর্থনীতিতে তার প্রভাব হবে ভয়াবহ। বিস্তারিত সাদিয়া লাবুনের প্রতিবেদনে। সবকিছু ঠিক থাকলে আর মাত্র মাস 2 পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আর নির্বাচন মানেই অর্থের ছড়াছড়ি। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে একটি মহল। নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে জাল নোট বাজারে ছড়ানোর চেষ্টা চলছে। অভিযোগ আছে, জাল নোটের বেশিরভাগই দেশের সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করছে।
প্রতিবেশী দেশ ভারত থেকে জাল নোট প্রবেশের খবর দুঃখজনক বলছে বাংলাদেশ ব্যাংক। 2 লাখ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ সত্যি হলে দেশের অর্থনীতিতে তার ভয়াবহ প্রভাব পড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। যে অভিযোগ আমরা পেয়েছি যে প্রতিবেশী রাষ্ট্র থেকে 2 লক্ষ কোটি টাকার জাল নোট অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, যদি এই রিপোর্টটা সঠিক হয় আমাদের সেবা উৎপাদিত হবে না, পণ্য উৎপন্ন হবে না, কিন্তু অর্থনীতিতে এটা অনুপ্রবেশ করবে। এটা অত্যন্ত অ্যালার্মিং বিষয়। আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে আমাদের প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্রের তাদের রাষ্ট্রীয় ছাপাখানায় এই জাল নোট ছাপানো হয়েছে। জাল নোটের বিস্তার রুখে দিতে সীমান্ত এলাকার মানুষদের বড় নোট, বিশেষ করে 500 এবং 1000 টাকার নোটের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাল নোট সাধারণত অনুপ্রবেশ করে বর্ডার এরিয়া দিয়ে, অর্থাৎ বর্ডার এরিয়ার যে মানুষ তাদেরকে আমরা যে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে বড় 500 এবং 1000 টাকার কোনো নোট কোনো ট্রানজ্যাকশন দ্বারা ক্যাশ না করে। এদিকে দেশের অর্থনীতিকে বাঁচাতে জাল নোটের অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সক্রিয় হওয়ার পরামর্শ তাদের। গোয়েন্দা সংস্থাদের তৎপরতা বৃদ্ধিটাই হলো এটাকে প্রিভেন্ট করার উপায়। আর একটা হলো যে টাকা ব্যবহারকারীদের এই জাল টাকা ধরার জন্য যে ট্রিকগুলি আছে, যে কিভাবে আপনি বুঝবেন টাকাটা আসলে জেনুইন কিনা বা জাল কিনা, সেই সম্পর্কে ভেন্ডারদের, সাধারণ মানুষদের সচেতন করা। অতিরিক্ত একটা অর্থ ঢুকছে আপনার অর্থনীতিতে, যে এটা আপনার মানি সাপ্লাই এর ক্ষেত্রে ট্রাবল দিবে আপনাকে, হ্যাঁ। এবং আমরা মূল্যস্ফীতি কমাতে চাইছি, মানে আমার মুদ্রা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি, সেই জায়গাটা এক ধরনের অসুবিধা তৈরি করবে। নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য বিশেষভাবে যাচাই করার পরামর্শ নিয়ন্ত্রক সংস্থাটির। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।